টাটা বাই বাই তৃণমূল। একদিনে জোড়া সভায় সুর সপ্তমে চড়িয়ে 50% ভোট নিয়ে এপ্রিলেই রাজ্যে ক্ষমতায় আসার হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূলকে হারানো সম্ভব নয় বলে জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি ইস্যুতে এবার সামনে এলো ছানি তরজা। আর দেখুন, তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এ রাজ্যে, আজই আবার বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় তদন্ত শুরু করলো এনআইএ। পাশাপাশি নজর থাকবে রেজিনগরের সমাবেশে মিমকে পাশে নিয়ে ঠিক কি বার্তা দিলেন হুমায়ুন কবির। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আলোচনার জন্য স্টুডিওতে অতিথিরা রয়েছেন। তবে শুরুতেই ঠিক যে প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, ব্যারাকপুর ও শিলিগুড়িতে জোড়া কর্মী সভা করেছেন অমিত শাহ এবং দুই সভা থেকেই তৃণমূলকে হারানোর ডাক দিয়েছেন তিনি। কি বলেছেন প্রথমেই দেখাবো। 2026 का साल टीएमसी को टाटा बाय बाय कहने का साल है। टाटा बाय बाय कहने। ভোটমুখী পশ্চিমবঙ্গে একদিনে জোড়া সভা। দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গ, শিলিগুড়ির কর্মী সভা থেকে সোনার বাংলা গড়ার ডাক দিলেন অমিত শাহ। सोनार बांग्ला का निर्माण होने वाला है। पिछला बार भी कहे थे कि 200 पार होंगे। ব্যারাকপুর ও শিলিগুড়ির কর্মী সভা থেকে তৃণমূলকে হারানোর ডাক দিলেন অমিত শাহ। গত বছর থেকে এখনো পর্যন্ত 7 বার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদমে জনসভা করেছেন, রানাঘাটে অডিও বার্তা দিয়েছেন, মালদা ও সিঙ্গুরে জনসভা করেছেন। আর এই প্রত্যেকটিতেই বুঝিয়ে দিয়েছেন যে 2026-এ বিজেপির টার্গেট পশ্চিমবঙ্গ। এমনকি বিহারে এনডিএ জয়ের পরই নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন মিশন পশ্চিমবঙ্গের কথা। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। দিল্লিতে বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির শপথ গ্রহণ অনুষ্ঠানেও নরেন্দ্র মোদীর মুখে শোনা গেছিল পশ্চিমবঙ্গের কথা। আর এবার নতুন বছরে প্রথম পশ্চিমবঙ্গ সফরে এসে পরিসংখ্যান তুলে ধরে অমিত শাহ বুঝিয়ে দিলেন টার্গেট পশ্চিমবঙ্গ। এবার ব্যারাকপুরে কর্মী সম্মেলনে যোগ দিয়ে অমিত শাহ দাবি করলেন, এবছর বিধানসভা ভোটে বিজেপি যে ভোট পেতে চলেছে তা রাজ্যের ভোটের 50% বেশি। 2014 में हमें सिर्फ 2 सीट मिली थी। 2019 में 41% वोट और 18 सीटें मिली। 2024 में 39% वोट मिला है और 2021 की विधानसभा में 38% वोट और 77 सीटें लेकर शुभेंदु अधिकारी हमारे विपक्ष के नेता बने हुए। विपक्ष के नेता ममता दीदी, अब हमें तो 38% से 45% का जंप लगाना है। आप एक बार देखना, भारतीय जनता पार्टी का वोट शेयर 50% से ज्यादा होने वाला है और प्रचंड बहुमत से हमारी सरकार बनने वाली है। শিলিগুড়ির সভা থেকে উত্তরবঙ্গের 28টি আসনে জেতার বার্তা দিলেন অমিত শাহ। और हमारे नेता नरेंद्र मोदी जी के दिल में सुकून नहीं है। इनके चेहरे पर तो मुस्कान उस दिन आएगी जिस दिन बंगाल में भारतीय जनता पार्टी की सरकार। हमने बंगाल को इस बार जीतना है। मुझे बताओ उत्तर बंग वालों, बंगाल जीतने का संकल्प आप करते हैं क्या? जोर से बोलो, करते हैं? सभी की सभी सीटें कमल फूल जीतेगा क्या? उत्तर बंग के विकास के लिए हम काम करेंगे क्या? तो मेरे साथ दोनों हाथ उठाइए। लोकसभा के चुनाव था, तब भी देश के प्रधानमंत्री खुद बोले थे कि सबसे अच्छा प्रदर्शन हमारा बंगाल से होंगे। उसके बाद आपने देखा बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट 32 सीट बीजेपी को दिया गया था। जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया। तो वो प्रेडिक्शन करेंगे, ये केडर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है, एक प्रयास है, वो करे, उसमें कोई दिक्कत नहीं है। लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर लो, बंगाल में तृणमूल को आप
वीक नहीं कर पाओगे। ফেব্রুয়ারিতে ফের অমিত শাহ পশ্চিমবঙ্গে আসবেন বলে বিজেপি সূত্রে খবর। শিবাশিস মৌলিক, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। বৈষ্ণবদার কাছে আসার আগে আমি 2021-এ অমিত শাহ এসে এপ্রিল মাসে তখন কি বলেছিলেন অমিত শাহ? 3T 3Bর মডেলের উদাহরণ টেনেছিলেন। তিনি বলেছিলেন দিদি 3T মডেলের সরকার চালাচ্ছেন, অর্থাৎ তানাশাহি, তোলাবাজি, তুষ্টিকরণ। আর মোদিজি 3V মডেলে সরকার চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন, বিকাশ, বিশ্বাস এবং ব্যাপার। আর এই 3Vর ওপর কাজ করেই আমরা সরকার গড়ব, অর্থাৎ এ রাজ্যে বলেছিলেন অমিত শাহ। আর আজকে বললেন 50% ভোট নিয়ে বিজেপি এই ক্ষমতায় আসবে, এ রাজ্যে সরকার গড়বে। বৈষ্ণবদা আজকে আরো সুর সপ্তমে চড়িয়েছেন। বারবার আসেন, বারবার বলেন, বারবার হারেন। গতবারেরটা একটু ক্লিপিংটা বার করুন, আপনাদের তো আর্কাইভ খুব স্ট্রং। বলেছিলেন আপকি বার 200 কি পার, 77-এ থেমে গেছিল গাড়ি। তারপরে আবার অনেক বিধায়ক ওদের দল ছেড়ে চলে এসছে। ঝিলকা উসপারে পাঠিয়ে দিয়েছিল বাংলার মানুষ। এটা বাংলার মাটি, এটা দুর্জয় ঘাঁটি, এটা ওনাকে বুঝতে হবে। উনি ডেলি প্যাসেঞ্জারি করবেন, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করবেন, বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা বসে থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন। গতবারে 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামিয়েছিলেন, 7 দফা 8 দফায় ভোট হয়েছিল কোভিডের মধ্যে। কি হলো? শোচনীয়ভাবে পরাজয় হয়েছিল। এবারেও আপনাকে আমি লিখে দিয়ে যাচ্ছি, আজকের ডেটটা লিখে রাখুন, 31শে জানুয়ারি 2026। উনি তো এপ্রিল মাসে ওনাকে আবার আসতে বলবেন। এইসব পরদেশিদের দিয়ে আমাদের এখানে কোনো লাভ হবে না। বাংলার মানুষ, তারা বাংলার দৈনন্দিন অভিজ্ঞতা থেকে তারা মমতা ব্যানার্জিকে 3বার তাদের কোষ্ঠী পাথরে যাচাই করে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। বিপুল জনাদেশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসছেন। লোকসভা নির্বাচনের বলুন না, তখন তো এসে এত কথা বললো। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, ওরা ছিল 18, হয়ে গেল 12, আমরা ছিলাম 22, আমরা হয়ে গেলাম 29। আমাদের গ্রাফ তো ঊর্ধ্বমুখী। এবার কে দ্বিতীয় হবে, কে তৃতীয় হবে, কে চতুর্থ হবে, এটা একটা কম্পিটিশান হতে পারে, কিন্তু 1 নম্বরে আমরাই থাকবো। আমরাই বাংলার মানুষের দৈনন্দিন জীবনের সাথী। বাংলার মানুষ এবং বাঙালিদের, বাংলা যদি শক্তিশালী হয়, মমতা ব্যানার্জি শক্তিশালী হলে বাংলা শক্তিশালী হবে, আর মমতা ব্যানার্জি দুর্বল হলে বাংলা দুর্বল হবে। সুতরাং বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই তাদের প্রতিনিধি হিসাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে চায়। আজকে মমতা ব্যানার্জি আছেন বলেই বাংলার প্রাসঙ্গিকতা এত বেড়েছে, এবং তাকে সবাই মিলে চেষ্টা করছেন এই ষড়যন্ত্র করে কিছু করার, কিন্তু কিছু লাভ হবে না। কারণ মানুষ তার সমসামাজিক প্রকল্প, দৈনন্দিন কাজ এবং তৃণমূল কংগ্রেস একদম কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, স্বাস্থ্যসাথী থেকে, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, এই একটার পর একটা প্রকল্পের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পরিবারকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছু না কিছু তার পাশে গিয়ে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকার এই উদাহরণ দিতে পারবে না। আমরা তো ব্যালেন্স শিট নিয়ে এসেছি, আমরা আমাদের কাজের হিসাব দেব। কিন্তু দুর্নীতি, তোলাবাজি, তুষ্টিকরণ, এই ছবিটা, যে কারণে আমি এই প্রসঙ্গটা টানলাম, তখনও অমিত শাহ যেটা বলেছিলেন এবারও এই একই ইস্যু নিয়ে বলতে হলো, অর্থাৎ ছবিটার বদল হয়নি। আপনি হেমন্ত বিশ্ব শর্মাকে দলে রাখবেন, শুভেন্দু অধিকারীকে দলে রাখবেন, আজকে একজন মারা গেছেন তার নাম নিচ্ছি না, নারায়ণ রানেকে দলে রাখবেন, যাদেরকে আপনার পার্টি অফিস থেকে আপনার ওখান ওয়েবসাইটে ক্লিক করা হয়েছিল। হেমন্ত বিশ্ব শর্মা সারদার প্রাইম অ্যাকিউজ, রোজ ভ্যালির প্রাইম অ্যাকিউজ, অজিত পাওয়ার আজকে মারা গেছেন, তার নাম বললে খারাপ লাগবে, কিন্তু ব্যাপারটা যেটা বলতে চাইছেন বৈষ্ণবদাও বলতে চাইছেন, এবং তৃণমূলের যেটা বক্তব্য, যতই এখানে ডেলি প্যাসেঞ্জারি করুক মানে বিজেপির শীর্ষ স্তরের নেতারা, লাভের লাভ কিছু হবে না। বাঙালির আবেগ সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বোঝেন। দেখুন, বাঙালির আবেগ এই মুহূর্তে আনন্দপুরে রয়েছে। 25-26 জন মারা গেছে, যিনি নিজেকে বাঙালির নেত্রী বলেন, বাংলার গর্ব বলে যিনি নিজেকে দাগিয়ে দেন বা গর্বের সঙ্গে বলেন, তিনি এখনো আসতে পারেননি। এটা হচ্ছে বাংলার আবেগ। বাংলার আবেগ এমন যে, আমার আগে তৃণমূলের বক্তা বললেন যে বাংলার, পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিকতা, ঠিকই বলেছেন। এমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেউ দেখেনি, এমন রাজ্য দেখনি কেউ যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং একটা ইডি রেড চলাকালীন ফাইল ছিনতাই করে ছিনিয়ে নিয়ে চলে যান। বাংলার প্রাসঙ্গিকতা বাস্তবিকতাই বাড়িয়েছেন। আচ্ছা, আমি কয়েকটা তথ্য দিই এবার দেবস্মিতা, যেটা মাননীয় অমিত শাহ যেটা বললেন। 2016-তে ভারতীয় জনতা পার্টি আমরা 10.3% আমরা ভোট শেয়ার ছিল, সেটা 2019-এ এসে প্রায় 41% আমাদের ভোট শেয়ার হয়েছিল। 21-এ একটু কমেছিল, 38.5। আবার 24-এর ভোটে আমাদের আসন সংখ্যা কমেছে, কিন্তু আমরা মোটামুটি 40-এর কাছাকাছি, অর্থাৎ 39% ভোট শেয়ার আমরা ধরে রেখেছি। ভারতীয় জনতা পার্টি, উনি বলছেন নাকি
কোথায় তলিয়ে যাবে, প্রবল পরাজয় হয়েছে। এটা যদি প্রবল পরাজয় হয় তাহলে প্রবল জয় কোনটা আমি জানি না, এক। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে উনি বলছেন পরদেশি, সত্যি কথাই তো। দেখুন 2024-এ ইউসুফ পাঠান, কীর্তি আজাদ বা শত্রুঘ্ন সিনহা এরা পরদেশি হন না। এরা তখন পশ্চিমবঙ্গের কেউ মিত্র ইনস্টিটিউট, কেউ হয়তো কালীঘাট কলেজে, বা কেউ হয়তো উত্তরবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে পাশ করে হয়তো বেরিয়েছেন, আমার জানা নেই। কিন্তু আবার 26-এ এসে তখন পরদেশি দেশি হয়ে যায়। কেন বাবা তোমরা এরকম দ্বিচারিতা করো কেন? এই যে পশ্চিমবঙ্গে যখন মুর্শিদাবাদ জ্বলছিল আমরা দেখেছি কি সুন্দর পশ্চিমবঙ্গের সাংসদ, তিনি চা, গ্রিন টি না কি রেড টি না হোয়াইট টি আমি জানি না, চুমুক দিচ্ছিলেন উষ্ণ চায়ের কাপে। এতটাই তিনি পশ্চিমবঙ্গের সঙ্গে তিনি আত্মিক। আমরা দেখেছি পশ্চিমবঙ্গে এই এতগুলো ঘটনা, এই যারা সাংসদ রয়েছেন, যারা কথায় কথায় অন্যান্য রাজ্যে চলে যান, তাদের কোথায় গেলেন? তারা কোথায় গেলেন? ফ্যাক্ট ফাইন্ডিং টিম। আপনাদের কাছে ওই বাংলা বাঙালি, আপনারা বাংলা লজ্জা। বন্দে মাতরম যখন আজকে মানে মাননীয় রাষ্ট্রপতি যখন তিনি বন্দে মাতরম নিয়ে কথা বলছেন, তখন এরা বাংলা বিরোধী হয়ে বন্দে মাতরম যে কথা যখন চলছে তখন তারা সংসদের মধ্যে হট্টগোল করেন। এদের কি বাঙালির ইজারা তো এরা নিয়ে নেননি। এই অভিযোগ যখন আপনারা তুলছেন তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন বঙ্কিমদা বললেন তা নিয়েও তৃণমূল একই রকম ভাবে আক্রমণ শানাচ্ছেন। অবশ্যই আসবো এই নিয়ে আলোচনায় আমরা বিস্তারিত ভাবে আসবো। শুভময়দার কাছে আসার আগে বৈষ্ণবদার রিয়াকশন নিয়ে নেবো। আমি বলছি যে এই যে ওরা রাজা রামমোহন রায়কে ব্রিটিশের দালাল বলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেছে। আচ্ছা, এই যে ন্যাশনাল প্রেসিডেন্ট বলে যিনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন তাকে বলছে নোবেল শান্তি প্রাইজ পেয়েছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। বিজেপি হলো তো লজ্জা, বাঙালি বিরোধী একটা রাজনৈতিক দল, একটা নারী বিদ্বেষী, একটা বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দল। বাঙালি বিরোধী রাজনৈতিক দলকে বাংলা ছড়ি গলাতে দেবো না, বাঙালিদের উপর ছড়ি গলাতে দেবো না, বাঙালিদের উপর ছড়ি গলাতে বাইরে থেকে এসে পারবেন না। এটা বাংলার মাটি, এখানে হবে না, এখানে চলবে না, অমিত শাহ নরেন্দ্র মোদি চলবে না, এখানে মমতা ছিল, মমতা আছে, মনীষীদের রাজনীতির অঙ্গনে টেনে আনা এবং বাঙালির আবেগ কার কত ঝুলিতে গেল, কে কত ডিভিডেন্ড পেল, অবশ্যই সেটা ভোটের ফল প্রকাশের পর বাংলার মানুষ কি জবাব দিলেন আমরা দেখতে পাবো। কিন্তু আমি এখানেই শুভময়দার কাছে আসবো। শুভময়দা, একে অপরকে টার্গেট বেঁধে দিচ্ছেন। আসলে এই যে বাংলা এবং বাঙালি নিয়ে আবেগ, বাংলার মানুষের কতটা লাভ হচ্ছে? দেখুন, মানে সামনে একটা নির্বাচন আসছে, সুতরাং বাংলার মানুষের একটা লাভ অবশ্যই হচ্ছে যে আমরা আরেকটা আগামী দিনে একটা নতুন নির্বাচনের তার তথ্য সেগুলো সংগ্রহ করব, আমরা বিভিন্ন বক্তব্য শুনবো এবং বাঙালি রাজনীতি মনস্ক মানুষ, ফলে মাঝে মাঝে এই ধরনের নির্বাচন থাকলে আমাদের সুবিধা হয় এবং আমাদের যে স্বপ্নগুলো থাকে সেই স্বপ্নগুলো নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা বলেন। সত্যি তো পশ্চিমবঙ্গে শিল্প হবে, পশ্চিমবঙ্গের মানুষের প্রচুর চাকরি হবে, পশ্চিমবঙ্গের স্কুল কলেজগুলোতে দুর্দান্ত পড়াশোনা হবে, পশ্চিমবঙ্গে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন থাকবে না, এগুলো তো এখন সব রাজনৈতিক দলের নেতা নেত্রীরাই বলবেন। ফলে সময়টা খুবই সুখের আর কি। এবং দ্বিতীয়ত যে জায়গাটা বিশেষভাবে এসে দাঁড়াচ্ছে আজকের আলোচনায়, যেটা প্রথমে অমিত শাহ বলেছেন, তারপর বৈশ্বনাথদাও মনে করিয়ে দিলেন, অমিত শাহ শূন্য হয়ে যাওয়া কমিউনিস্টদের কথা হঠাৎ তার মনে পড়েছে আজকে। এটা হতেই পারে, কারণ বামপন্থীদের একটা ভোট যে বিজেপিতে গেছে এই জিনিসটা আমরা আগেও লক্ষ্য করেছি। সুতরাং নির্বাচনী যে পরিকাঠামো সেই জায়গায় তারা চাইবেন সেই ভোটটা পেতে। এবং বৈশ্বনাথদাও একই কথা বললেন যে তাঁরাই ফার্স্ট হবেন, সেকেন্ড থার্ড ফোর্থ নিয়ে কোনো আলোচনার বা ভাবনার বিষয় নেই, কে হবে তাই নিয়ে। এর মধ্যে একটা ইঙ্গিত আছে যেন বিজেপি সেকেন্ডও হতে পারবে না, তাহলে আবার সেই বামপন্থীরা সেকেন্ড হবে, এই ধরনের কথা তুলছেন। অর্থাৎ রাজনৈতিকভাবে টেকনিক্যালি যে দলটির অর্থাৎ বামপন্থীদের সত্যি এবার নির্বাচনে প্রচুর আসন পাওয়া বা ক্ষমতায় আসার সম্ভাবনা অত্যন্ত কম, সেই দলটির ভূত তৃণমূল এবং বিজেপি কেন বারবার দেখছে, এই নিয়ে তো আলোচনা হওয়া উচিত না? তারা 34 বছর তাদের মতো রাজত্ব করেছেন, সেই রাজত্বের প্রচুর সমালোচনা আছে, তারা যে সব কিছুতে সফল হয়েছেন এমন নয়। আমরা তো চাইবো কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল তারা হাতে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গের উন্নতির পথটা দেখাবেন। একেবারে সেই উন্নতির জায়গায় বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? কোনো কাজই ছোট নয়, কিন্তু বিরোধীরা যেভাবে আক্রমণ শানান, তাদের কাজকে ওই শুধু ডেলিভারি সংস্থায় কাজ করা। হ্যাঁ, দেখুন, এই জায়গাটা বারবার করে আসছে যে পশ্চিমবঙ্গে যে কাজের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি
সেই আলোচনার জায়গাটায় যে ধরনের কাজ বা যে ধরনের কথাবার্তা, যে ধরনের শিল্পোদ্যোগ যেগুলো নিয়ে কথা হচ্ছে সেগুলো পরিষ্কার নয়। এবং এসআইআর এর ক্ষেত্রেও সত্যি প্রতিটি বিষয়, আমাদের একটা রাজ্যের উন্নতির জায়গা যখন আসবে তখন সেই জায়গায় তো আমাদের বুঝতে হবে পরিষ্কার করে যে কেন্দ্র এবং রাজ্য এই দুটো মিলিয়েই তো একটা সরকার চলে। সরকার মানে তো কেন্দ্র রাজ্য বাদ দিয়ে চলতে পারে না সংসদীয় একটা কাঠামো। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে সামনে নির্বাচনে, যেখানে আমরা সত্যি জানি যে তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াইটা চলবে এবং তাদেরই কারোর জেতার সম্ভাবনা বেশি, একজন কেন্দ্রে বিজেপি থাকবেনই, সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে আর কতভাবে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই জায়গায় সরকার দুটির মধ্যে কোঅর্ডিনেশন কি হচ্ছে। আমরা বারবার করে দেখছি যে এই জায়গায় কোঅর্ডিনেশনের অত্যন্ত অভাব এবং সেইখানে বামফ্রন্টের 34 বছরের রাজত্ব টেনে আনার প্রশ্ন যখন উঠছে, তার মানে বারবার বোঝা যাচ্ছে যে এই দুটি সরকারেরও একদমই, মানে সময়টা এই কারণে হয়তো আমরা প্রত্যেকেই চাই যে লড়াইটা হোক উন্নয়নের জন্য, কিন্তু সেখানে আমরা দেখলাম মোদী সিঙ্গুরে গিয়ে তিনিও শিল্প নিয়ে কিছু বললেন না, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী তারও সেই বক্তব্যটা এই কারণেই কর্মসংস্থানের জন্য আমাদেরই বাংলার মানে ছেলে মেয়েদেরকে বাইরে চলে যেতে হয়, যেটা অন্য রাজ্যে গেলে হয়তো এই ছবিটা আমরা অতটা দেখতে পাই না। কিন্তু দেখুন বারবার সেক্ষেত্রে আমরা জানি এই বাংলাতেই দুর্নীতির জন্য চাকরি চলে গেছে কত, প্রায় 26,000, আর সেই দুর্নীতিকে আবারও হাতিয়ার করলেন অমিত শাহ। আজকে যে জোড়া কর্মী সভা ছিল, কি বলেছেন তিনি দেখুন। भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंब आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। সবার আগে চানি অপারেশন অমিত শাহ নিজের করা উচিত। আমি অমিত শাহকে বলবো মমতাদি স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাই করুক। ভোটমুখী পশ্চিমবঙ্গে দুদিনের সফরে এসে তৃণমূলকে আক্রমণের অন্যতম হাতিয়ার হিসেবে দুর্নীতিকেই বাঁচলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। मां माटी मानुस का नारा लेकर सत्ता में आई हुई ममता बनर्जी आपके राज्य में मां असुरक्षित हो गई। माटी पूरी घुसपैठिए कब्जाए हुए। ममता दीदी आपके राज्य में मानुस भी सुरक्षित नहीं है, भयभीत। দক্ষিণবঙ্গের ব্যারাকপুরের পর উত্তরবঙ্গের শিলিগুড়িতেও দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। ममता के शासन में करप्शन को ममता बनर्जी ने इंस्टीट्यूशनलाइज करा है, संस्थागत किया है और ढेर सारे करप्शन के मुद्दे बने। সিবিআই এর হাতে, ইডির হাতে আপনাদের কে তদন্ত করতে বারণ করেছে? তাহলে এই কাল্পনিক কথাগুলো হাওয়ায় ভাসিয়ে দেন কেন? যা মনে হচ্ছে রাজনৈতিক এজেন্ডাগুলো আপনারা ভাসিয়ে দিচ্ছেন তদন্তের নামে, তো তদন্তে তো কেউ কোনো বাধা দেয়নি। আপনার ইডি, আপনার সিবিআই, আপনার কাছে তদন্ত রয়েছে। তো সুতরাং আপনি এ ওর নাম বলবে, ও তার অমুক বলবে, এইসব বোকা বোকা কথাগুলোর কোনো আছে? তো তাহলে আপনাদের যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলে আজকে পাশে বসিয়ে রেখেছেন, তো তারা তাদের সঙ্গে কথা বলুন। শিক্ষক নিয়োগ, পুর নিয়োগ থেকে রেশনে দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার থেকে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ বারবার তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। শনিবার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া তৃণমূলের একের পর এক নেতা, প্রাক্তন মন্ত্রীর নাম করে এদিন সুর চড়ান অমিত শাহ। करप्शन को ममता बनर्जी ने इंस्टीट्यूशनलाइज करा है। पार्थ चैटर्जी, ज्योति प्रिया मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ये सारे लोग जेल में गए। मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना। टिकट न देने की वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। যাকে পাশে বসিয়ে বলছে সেই তো সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত।
যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এসব কথা বলছে। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক আক্রমণে ঝাঁজ তত বাড়ছে। কিন্তু এই দুর্নীতি যাদের জীবন ছারখার করে দিয়েছে, তাদের পরিস্থিতি পাল্টাবে কবে? অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অমিত শাহ বারবার আসেন এ রাজ্যে, এবার দুর্নীতি ইস্যুতে লড়াই করার কথা বলেন, কিন্তু কিভাবে? কারণ কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠে যায়। কেন বলুন তো? যখন এই অভিযোগটা সামনে আসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইডির ফাইল ছিনতাই করেছে, এই অভিযোগ আমরা দেখেছি, কিন্তু সেখানে ইডি কি করছিল? ইডি তো কেন্দ্রীয় এজেন্সি, তার কাছে তো পূর্ণ ক্ষমতা রয়েছে। সেই কারণে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আরো একটা ক্ষেত্রে প্রশ্ন ওঠে, আমি একটু মধুদার কাছে যাবো। মধুজা, তোমরা তো বারবার এক্ষেত্রে সেটিং এর তত্ত্ব খাড়া করো, কারণ এই সেটিং এর জন্যই দুর্নীতি ইস্যুতে কেন্দ্রীয় এজেন্সি কখনো মাথা পর্যন্ত পৌঁছতে পারে না। সেখানে অমিত শাহ তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে একটি মাছিও বলতে পারবে না, নতুন করে সব দুর্নীতির তদন্ত করা হবে। না, আমার কথা হচ্ছে ইডি সিবিআই এর হাতে যে তদন্তগুলো রয়েছে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত একটাও কেন হচ্ছে যে মানে একদম শেষ পর্যন্ত পৌঁছতে পারলো না, একটারও ফয়সালা কেন হলো না? অমিত শাহ এই প্রশ্নটার উত্তর যদি আমাদের দিতেন আমাদের খুব ভালো লাগতো। বরঞ্চ আমরা দেখলাম উনি অনেকগুলো নাম বললেন, শুভেন্দু অধিকারীর নাম সযত্নে এড়িয়ে গেলেন। ঠিক আছে, ওনার নিজের দলের লোক এড়িয়ে তো যাবেনি, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে এতগুলো নাম বললেন, অমিত শাহ কি এটা জানেন না যে এদের সবাইকে অ্যারেস্ট করেছিল এবং অধিকাংশই হচ্ছে জামিনে ছাড়া পেয়ে গেছে? অধিকাংশই তো জামিনে ছাড়া পেয়ে বসে আছে। তাহলে কেন সেটিংয়ের কথা বলবো না বলুন তো? আপনি যে প্রশ্নটা করছিলেন যে ইডি একটা হচ্ছে যে তল্লাশি চালাচ্ছে, আচ্ছা বলুন, সাধারণ একটা পুলিশ যদি হচ্ছে কোনো থানার পুলিশ কোথাও গিয়ে তল্লাশি চালায়, কেউ পারে একটা ছুঁচ গলতে পারে সেখান দিয়ে? কি করে গিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়ে এলো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থা গৃহীত হয়েছে এখনো পর্যন্ত বলতে হবে তো। এবং শুধু এই জামানায় হওয়া নয়, এর আগেও আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, যে আমাদের সরকারের সময় দাঁড়িয়ে মমতা ব্যানার্জির দাবি মেনে যে সমস্ত সিবিআই তদন্ত হয়েছিল, কেন সেই সমস্ত সিবিআই তদন্তের এখনো পর্যন্ত রিপোর্ট বেরোয়নি? আমরা বলছি তো নন্দীগ্রামে সিবিআই তদন্তের রিপোর্ট বের করতে হবে, আমরা বলছি, আমরা দাবি করছি, এখনো পর্যন্ত বেরোয়নি। ফলে এই যে হুঙ্কারগুলো না, এই যত ভোট আসবে দেখবেন হুঙ্কার বাড়বে। কেন হুঙ্কার বাড়বে জানেন? কারণ এই হুঙ্কারগুলো দিয়ে ওদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে দুটো দলই আছে, দুটো দলের বাইরে অন্য কেউ নেই, যে তোমার রুটি রুজি নিয়ে কথা বলবে, যে হচ্ছে পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কথা বলবে, তার বেঁচে থাকার কথা, কৃষকের ফসলের দামের কথা বলবে, ওইখানে মাইক্রো ফিন্যান্সের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবে, প্রাইভেট স্কুল, প্রাইভেট হসপিটাল, তার ফিস নিয়ে কথা বলবে না। তারা হচ্ছে যে নয়, তোমার এই দুটোর মধ্যে আটকে থাকতে হবে। বাংলার মানুষকে প্রত্যেকদিন বোকা বানানোর জন্য এই হুঙ্কারগুলো এখন আমাদের ভোট পর্যন্ত শুনতে হবে, এটা বাংলার মানুষ খুব ভালো। আমি কেয়ার কাছে এখানেই আসবো। কি দেখো, এই যে ইডি এবং সিবিআই বারবার তাদের নিরপেক্ষতা, দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, সে দশকের পর দশক ধরে হচ্ছে। আমি শুধু 2020 থেকে 2025 এই 5 বছরের হিসেবটা দেখছিলাম, সেক্ষেত্রে একটি পরিসংখ্যান বলছে যে আর্থিক 9-6 ক্ষেত্রে প্রায় 4000-এর মামলা দায়ের করেছে ইডি, আর তার মধ্যে মাত্র 31টা মামলার বিচার শেষ হয়েছে নিম্ন আদালতে, অর্থাৎ 1%-এরও কম। তাহলে ইডি করছেটা কি? এই যে একের পর এক নাম তুলে আজকে অমিত শাহ আক্রমণ শানালেন, মানে ওই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, খিড়কি থেকে সিংহদুয়ার এই তোমাদের পৃথিবী, অর্থাৎ খিড়কি থেকে সিংহদুয়ারই সিবিআই ইডি ঘুরপাক খাচ্ছে। দেখুন, নিঃসন্দেহে ইডি কিভাবে তাদের তদন্ত চালাচ্ছে ইডি নিশ্চয়ই জবাব দেবে, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং অন্য বিষয়টাতে লাগলো যে প্রথম কথা, এই রাজ্যে যে এই সেটিংয়ের একটা তত্ত্ব যে তুলে ধরে বামেরা, তাদের জিজ্ঞাসা করতে চাই যে এই রকমই কেরালার মুখ্যমন্ত্রী এবং তার মেয়ে যে কাটমানি খেয়েছে সেরকম একটা তদন্ত চলছে কিন্তু সেখানে। না না, তো সেটা আমি শেষ করি ভাই, তো শুধু বামে না, তাহলে কেন অমিত শাহকে কোর কমিটির বৈঠকে এসে 30শে ডিসেম্বর দলের নেতাদের প্রশ্নের উত্তরে কিন্তু মুখে পড়তে হয়েছিল অমিত শাহকে, এবং তখন বলতে হয়েছিল অমিত শাহকে না কোনো সেটিং নেই? আমি জানি না ওই বৈঠকে আপনি ছিলেন বা আপনার রিপোর্টার ছিলেন কিনা, তো এই তথ্যটাও বা কোথা থেকে পেলেন আমি জানি না। কোর কমিটির বৈঠক মানে একেবারে কোর কমিটি থাকে, সেখান থেকে জানার বা এটা আপনারা ধরে নিচ্ছেন, অনুমান করছেন হতে পারে। সুতরাং আমি অনুমান, আচ্ছা একেবারে আমি বলছি
বিষয়টা হচ্ছে যে তাহলে যদি সেটিংই হয় তাহলে কেরালাতেও সেটিং আছে। বরং শুভময় বাবু একটা খুব চমৎকার কথা বললেন যে যখন রাজ্যের উন্নয়ন বা কোঅপারেশন সেটা আমরা তো আমি এখানে বসে বলছি, আমরা কেরালায় দেখলাম এ কয়েকদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন, সেখানকার কেরালার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এক স্টেজে এসে সেখানে তিনি দেখেছেন তার রাজ্যের উন্নয়ন। কিন্তু এখানে আমরা কি দেখছি, নামে বলছে কোঅপারেটিভ ফেডারেলিজম, কিন্তু সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গে যাতে কেন্দ্রের উপকার, যে প্রকল্পের উপকার রাজ্যের মানুষ না পেতে পারেন সেটা আটকানোর কি মরিয়া চেষ্টা। আচ্ছা, এবার অন্যদিকে আসে, আপনি যে ইডি সিবিআই তাদের তদন্তের এটা বললেন গতি স্লথ হয়ে গেছে, আমরাও প্রশ্ন তুলছি ইডির উচিত করা, কিন্তু এই রাজ্যে যে বিভিন্নভাবে যে কিভাবে প্রমাণ লোপাট হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মধুজা জিজ্ঞেস করলেন যে কেন কিভাবে ঢুকতে পারলেন, এই প্রশ্ন আপনারা হচ্ছে সেটার জন্যই তো ইডি সিবিআই তদন্ত করে, তো ইডি সিবিআই সেটাই দেখবে। বৈষ্ণব দা শেষ করতে দিতে হবে যে ইডি আদালতে গেছে, বৈষ্ণব আমার উত্তর দিতে হবে, আদালতে গেছে ইডি এবং এটা নিয়ে মামলা চলছে, নিশ্চয়ই আপনার জানার কথা, আপনি সাংবাদিক, এবং সেখানে বলা হয়েছে যে কি ভাবে মমতা ব্যানার্জি সমস্ত তথ্য প্রমাণ, সেইটাই তো প্রশ্ন, তারা করবে কে? সাধারণ মানুষ তো যাবে না, তদন্ত তো ইডি সিবিআই করবে। ফাইলটা নিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে থামালাম এখানে, মুখ্যমন্ত্রী কি করে ফাইলটা নিয়ে বেরিয়ে এলেন, যেখানে একটু বলতে দিতে হবে, কেন্দ্রের নিরাপত্তা রক্ষীরা রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে মুখ্যমন্ত্রী ফাইলটা নিয়ে কিভাবে বেরিয়ে এলেন এই প্রশ্ন তো উঠবে। সমস্যাটা হলো বিজেপি, ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স একে বিরোধীদেরকে টাইট করার জন্য ব্যবহার করে, তাদের হেনস্থা করার জন্য, এবং এই অভিযোগটা সারা দেশব্যাপী আছে। আপনি বলুন, অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন, হেমন্ত সোরেন জেলে ছিলেন, চিদম্বরমজি জেলে ছিলেন, প্রত্যেকটা বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে কাস্টাডিতে পাঠিয়েছে ওদের রাজনৈতিক প্রতিহিংসার জন্য। বাংলার মাটিতে আমরা একে প্রতিরোধ করছি। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে মামলাটা কারা করেছিল জানেন? আপনি কারা করেছিল বলুন না, উত্তরটা দিন। আরে করেছিল, তদন্তটা কারা করেছে? তদন্তটা কারা করেছে? আরে তদন্তটা কে করলো? কেন্দ্রীয় সরকারে আপনারা আছে, তদন্ত আপনারা করছেন, কোন কেস প্রমাণ করতে পারেনি। আপনি প্রমাণ বলুন না, কোন কেস প্রমাণ করতে পেরেছেন? একদিকে এসএসসি কোর্টে গিয়ে বলছে যে দুর্নীতি হয়েছে, আপনারা বলছেন পলিটিক্যাল ভেন্ডেটা, 100% সর্বোচ্চ আদালত বলছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, জমা পড়েনি, আর আপনি বলছেন পলিটিক্যাল ভেন্ডেটা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আজকের তারিখ পর্যন্ত 12 বছর গভর্নমেন্টে আছে বিজেপি, বলুন যাদেরকে জেলে ঢুকিয়েছে কোন মামলা? 15 বছর আছে, বৈষ্ণব দা, তৃণমূল তো 15 বছর আছে। দেখুন, আজকে যে ব্যারাকপুরে অমিত শাহ তিনি সভা করলেন, সেখানে কিন্তু এই যে সদ্য ঘটে যাওয়া নাজিরাবাদের অগ্নিকাণ্ড তা নিয়েও সরব হয়েছেন। তিনি কি বলেছেন? এটা কোনো দুর্ঘটনা নেই, এটা তৃণমূলের দুর্নীতির কারণে ঘটেছে। সেক্ষেত্রে তৃণমূলের কি জবাব দেখুন এই প্রতিবেদন। आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। বিজেপি শকুনের মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে, শকুনের মতো লাশের রাজনীতি। জীবিকার টানে কলকাতায় এসে ঝলসে গেছে অনেকগুলো জীবন। আনন্দপুরের অদূরে নাজিরাবাদ অগ্নিকাণ্ডে শুধু যে মানুষগুলো শেষ হয়ে গেছে তাই নয়, পুরো ছাই হয়ে গেছে তাদের পরিবারের স্বপ্ন। ইতিমধ্যেই জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতিও। এই আবহেই শনিবার ব্যারাকপুরের সভা থেকে একাধিকবার অমিত শাহর মুখে উঠে এলো আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডে নিহত কর্মীদের শ্রদ্ধা জানিয়ে শুরু করলেন বক্তব্য। আক্রমণ শানালেন তৃণমূল সরকারকে। आनंदपुर वेयर हाउस में मोमो फैक्ट्री में लगी हुई आग में मारे गए सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है, 25 लोगों की जान गई है, 27 लोग लापता है। अरे बंगाल के नागरिक मारे गए हैं, इसमें वोट बैंक की पॉलिटिक्स क्या कर रही हो ममता जी? आपको शर्म आनी चाहिए, शर्म आनी चाहिए। 32 घंटे बाद कोई मंत्री वहां पहुंचता है। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, 1 মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী।
পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী? একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে? ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের পর স্থানীয়দের একাংশ অভিযোগ করছেন জলাভূমি বুঝিয়েই তৈরি হয়েছিল নাজিরাবাদের গোডাউন। এই যে গোডাউন, যে দুটো অভিশপ্ত গোডাউন যেগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার জন্য একাধিক মানুষের প্রাণ চলে যায়, সেই সব গোডাউনগুলো নির্মিত হয়েছিল কিন্তু এই জলাজমি ভরাট করে। গঙ্গাধর দাস, যাকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করেছে, তার বিরুদ্ধেও কিন্তু 2022 সালে অভিযোগ ছিল জলাজমি ভরাট করার। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে, নিয়ম না মেনে। তখন এগুলো জঙ্গল ছিল, গাছপালা ছিল, জল ছিল, সেগুলো মাটি ফেলে ভরাট করে দিয়ে আস্তে আস্তে সব কারখানা গড়ে উঠেছে। মোটামুটি আমরা যেটুকু জানি বড় বড় নেতাদের মদতে এগুলো সব হয়েছে। এই জলাজমি ভরাট নিয়েও এদিন তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। वेटलैंड पर गोडाउन बना है, गोडाउन बाहर से बंद था या खुला था? बंद था तो क्यों बंद कर दिया गया था? अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आ पाए। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जहर की सलाखों के पीछे। জলাজমি ভরাটের অভিযোগে এদিন রুবি থেকে নাজিরাবাদের ঘটনাস্থল পর্যন্ত মিছিল করল কংগ্রেস। জলাজমি ভরাট করে যে এই যে কাণ্ড কারখানা চলছে, এতে 55 কোটি টাকা যে রেভিনিউ লস হচ্ছে, কার পকেটে যাচ্ছে? এবং যারা এই ডিপার্টমেন্টগুলো দেখে তাদের জেল হবে না কেন? আজকে আগুন লেগেছে বলে তুমি ম্যানেজারকে অ্যারেস্ট করে নিলে, এটা কোনো সুরাহার কাজ নয়। মোমো কারখানা থেকে খুব দুর্ভাগ্যজনক, কিন্তু সেটা নিয়ে রাজনীতি কেন করছেন অমিত শাহ? কয়েকদিন আগে আপনাদের গোয়ায় যখন নাইট ক্লাব দাউ দাউ করে জ্বলল এবং মৃত্যুর মিছিল হলো, তখন তো আমরা রাজনীতি করতে যাইনি। আপনাদের ইন্দোরে, মধ্যপ্রদেশের ইন্দোরে যখন পানীয় জলে বিষক্রিয়া হয়ে দূষিত জল ঢুকে যাচ্ছে পানীয় জলে, বারবার মানুষ বলেছে আপনারা সারাননি, সেখানে 25 জনের বেশি মৃত, তার থেকে কয়েক গুণ অসুস্থ। আমরা তো দুর্ঘটনা ধরে সেটা নিয়ে কোনো রাজনীতি করতে যাইনি। এদিন নিউ মার্কেটে ওয়াও মোমোর আউটলেটের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। শিবাশিস মৌলিক হিন্দোলতে ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রবাবু, অদ্ভুতভাবে এই দায় ঠেলাঠেলের মধ্যে ভুগতে হয় কিন্তু সেই সাধারণ মানুষকে। সাধারণ মানুষ অন্য সংস্থানের জন্য যাচ্ছেন, তাদের প্রাণ চলে যাচ্ছে, যেখানে দায় কেউ নেবে না, শুধু বলতে হবে সাধারণ মানুষ কেন সচেতন নয়, ব্যবসায়ীদের সচেতন হওয়া উচিত ছিল। আবার দেখুন, দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য চাকরি চলে গেল, মাসুল গুনতে হচ্ছে ওই চাকরি হারাদের, কিন্তু দায় কারোর নয়। দায়টা সম্পূর্ণ ওই রাজনীতির পাকে চক্রে যারা জড়িয়ে পড়ে ওই সাধারণ মানুষ। দেখুন, মাননীয় অমিত শাহজি একটা কথা ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার দুর্নীতিকে একদম প্রাতিষ্ঠানিকৃত অবস্থায় করে দিয়েছেন, কিন্তু তার সঙ্গে ওনার এটাও বলা উচিত ছিল যে দুর্নীতির গণতান্ত্রিকরণ বলতে যা বোঝায় সেটাও কিন্তু এই তৃণমূল সরকার করেছে। আপনি এখানে তো একটা প্রাতিষ্ঠানিক জায়গায় ওয়াও মোমোকে দিয়ে দেখছেন, অন্যদিকে যদি পঞ্চায়েত স্তর থেকে আপনি লক্ষ্য করেন, একটা পঞ্চায়েত লিডারের বাড়ি হয়েছে 3 তলা 4 তলা বাড়ি, বিশাল জমি, ভেরি সমস্ত কিছু দখল করে বসে আছে, এই রকম একটা জায়গায় চলে গেছে। আমি এটা উনি বুঝতে পারছেন, এটা নিয়ে ওনার বিজেপি সরকারের এতগুলো টিম কাজ করছে, অথচ অবাক ব্যাপার, একটা কোনো জায়গায় কোনো মুখ্যমন্ত্রী বা তৃণমূল দল কোনো বিপদে পড়ছে না। বিপদে পড়ছে না বলতে আমি বলতে চাই, মুক্ত করতে কি কেউ চায়, কেন্দ্র বা রাজ্য কারো সদিচ্ছা? সেইখানেই তো সদিচ্ছার অভাব দেখতে পাওয়া যাচ্ছে যে এত দিন ধরে এত ব্যাপার ঘটলো। সিবিআই কার আন্ডারে আছে বলুন তো? সিবিআই আছে পিএমওর আন্ডারে। ইডি কার আন্ডারে আছে? ইডি আছে ফিনান্স মিনিস্টারের আন্ডারে। এরা তার মানে কি এদেরকে কোনোভাবে কোনো গাইড করছেন না বা ডিরেকশন দিচ্ছেন না, নাকি অন্য ডিরেকশন দিচ্ছেন যে এখন ধরা যাবে না? কেন এই ঘটনাটা ঘটছে? এই পশ্চিমবঙ্গের বিজেপি তার নেত্রী
বা নেতা, বিরোধী দলের নেতা চিৎকার চেঁচামেচি করছেন আর মধ্যে থেকে এই রোগগুলো বেরিয়ে যাচ্ছে। দেখুন, এটা ঘটনা আজকে অমিত শাহজি পরিষ্কার করে বলবার চেষ্টা করেছেন, দুর্নীতি হবে তাদের মূল নির্বাচনে, 26-এর নির্বাচনের ইস্যু হতে চলেছে দুর্নীতি। কারণ দুর্নীতির গণতান্ত্রিকরণ হয়েছে, অর্থাৎ দুর্নীতির ভিকটিম চতুর্দিকে পঞ্চায়েত থেকে শুরু করে নাজিরাবাদ পর্যন্ত ছড়িয়ে আছে এবং এদের এক এক করে উনি বোঝাতে চাইছেন যে আমরা চুনকে এদেরকে বিচার দেব। মানে যারা এই দুর্নীতি করে বিভিন্ন রিসোর্স ডিপ্রাইভ করেছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, এই সমস্ত মানুষ যারা ভিকটিম হয়েছে তাদেরকে করবেন। এবং এখানে কিন্তু একটা কথা মাথায় রাখবেন যে উনি বারবার বলেছেন, আজকে দেখুন উনি বলেছেন 50% আসন নিয়ে আমরা আসবো। এই বলবার জায়গাটা কোথায় পেয়েছে এটা আপনাকে ভালো করে বুঝতে হবে। 58 লাখ, ওটা কিন্তু ফাঁকা বুলি দিচ্ছেন না। এই যে বারবার করে এরা বলছেন বারবার আসেন চলে যান, এই ফাঁকা বুলি কিন্তু নয়। আমি একটু আগে হিসাবগুলো করছিলাম, 7 কোটি 6 কোটি 90 লক্ষ এইরকম জাতীয় মানুষ ভোট দিয়েছিল, ভোটার টার্ন আউট ছিল পশ্চিমবঙ্গে 2019 সালে। সেখানে 7 কোটির মধ্যে এবার আপনি ধরে নিন যে 58 লক্ষ, মানে 60 লাখ বাদ গেছে। তাহলে যদি এই জিনিসটা আপনি হিসাব করেন, প্রায় 10%, মানে 9.8% এই পরিমাণ ভোটার কিন্তু মানে গেইন করবে বিজেপি যদি আমরা 39-এর সঙ্গে 9 কারণ ওই ভোটটা কিন্তু কোনোভাবে তৃণমূলের কাছে যাবে না। কারণ ওই যে কাটা ভোটটা চিরকাল তৃণমূল পেয়ে এসছে, এবার যদি ওই কাটা ভোটটা বাদ দিয়ে আপনি হিসাব করেন তাহলে ওই 9.8% গেইন করবে কিন্তু বিজেপি। কি ভুলভাল বিশ্লেষণ করছেন আপনি একদম আমি বলছি আপনার যুক্তিটাও আপনি দেবেন, আপনার অঙ্ক থাকতেই পারে, সেই অঙ্কটাও আপনার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে শুনে নি একটু রবীন্দ্রনাথ বাবু কি বলছেন। তাহলে এই যে উনি যে বলে গেলেন যে 50%, এই 50% যদি আপনি হিসাব করেন 39-এর সঙ্গে 9% যোগ করেন তাহলে 48, এবং ওরা হিন্দু কনসলিডেশনের জন্য বেশ কিছু ভোট ওরা পাবেন। এবং অন্যদিকে তৃণমূলের মুসলিম ভোটে একটা আঘাত আসবে, এইটা উনি বুঝতে পারছেন। কিন্তু বিজেপির সেই সংগঠনটা কি আছে অঙ্কের হিসেবে আপনি বলছেন যে সংগঠন বাড়ানোর জন্যই তো তৃণমূলের বিরুদ্ধে লড়াই। এবার আর বড় বড় মিটিং করছেন না, কর্মী সভা করছেন, কর্মী সম্মেলন করছেন, বুথ লেভেলের মিটিং হচ্ছে, কিন্তু বড় বড় যে বারবার করে তৃণমূল যেটা বলে যে হাওয়া জাহাজ চেপে আসছেন আর বলে চলে যাচ্ছেন, মিটিংগুলো করে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি করে যাচ্ছেন এবং কোনো তার ফল হচ্ছে না। ওরা স্ট্র্যাটেজি পাল্টিয়েছে, স্ট্র্যাটেজি এবার বুথকে সংগঠনকে আরো। অর্থাৎ রবীন্দ্রনাথ বাবু বলছেন কোনো ফাঁকা আওয়াজ, ফাঁকা বুলি নয়, একেবারে সংগঠন মজবুত বলেই অঙ্ক কষে এগোচ্ছে বিজেপি। বৈশ্বনাথদা, আমি আপনাকে বলে দিয়ে গেলাম, আজকে 31শে জানুয়ারি 2026, আপনি নির্বাচনের ফলাফলের দিন ওনাকে ডাকবেন, আমি আসবো আমাদের দলের থেকে। এই যে ওরা প্রতিবার যে বলে যে আমাদের শতাংশ হিসাবে আমরা 39%, 40%, আপনি যেটা বলতে চাইছেন উনি যে ভোটটা বাদ গেছে, সেটা ভোটটা পড়তো, আপনি এখানে প্রমাণ করে দিন, আপনাদের আর্কাইভ স্ট্রং, যে ভোটার বাদ গেছে সেই ভোটার কোন সময় ভোটে পোল রয়েছে। মিথ্যাচার করার কোন লিমিট আছে? সমস্ত তৃণমূল ছাড়া এই রাজ্যে কেউ নেই বুথ লেভেলে। বৈশ্বনাথদা কবে থেকে জ্যোতিষ চর্চা করছেন আমার জানা নেই, কিন্তু যেটা রবীন্দ্রনাথ স্যার বললেন, বলুন না, আমার কেন মুখপাত্র? কথা বললে আমি তো বলছি উনি যেটা উনি রাজনীতি নিয়ে চর্চা করেন, পড়াশোনা করেন, উনি বলেছেন রবীন্দ্রনাথ স্যারের আপনারাই পড়াশোনা করেন আর পড়াশোনা করে ওই যে বলেছিল সমস্যা হচ্ছে কি যাদের পক্ষ নেবে সহজেই তাদেরকে দাগিয়ে দেওয়া যায় কে কার পক্ষে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে দেখুন উনি যেটা বলেছেন ওনার মতন করে বলেছেন, ভারতীয় জনতা পার্টি আমরা আমাদের রাজনৈতিকভাবে আমরা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছি, নিঃসন্দেহে প্রত্যেকেই জেতার জন্য এগোচ্ছে। কুঁজোরও চিত হয়ে সবার ইচ্ছা করে, যারা ধরুন এই মুহূর্তে শূন্য বামেরা, তারাও তো নিশ্চয়ই তারাও নিজেদের মতন স্ট্র্যাটেজি নিয়ে অ্যাকশন নিতে হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অন্য, আমার বক্তব্য রবীন্দ্রনাথ স্যার একটা কথা যেটা বললেন আমি সেটারই কাউন্টার করতে চাই। উনি বললেন সিবিআই কি করছেন। স্যারের একটু মনে রাখা দরকার যে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন বিরোধী রাজ্য তারা একজোট হয়ে সিবিআই যাতে নিজে থেকে রাজ্যে না ঢুকতে পারে, দুর্নীতি তদন্ত না করতে পারে, সেটা কিন্তু দুর্নীতিগ্রস্ত পুরোটা ছিল তারা করেছে। কিন্তু এরা তো কি আদি সিবিআই ইডি তদন্ত করছে, তো তারা মারও খাচ্ছে। আমার কথা আছে, এটা এবার একটু বলতে না কি মুশকিল। মধুজা রিঅ্যাকশন নিতে হবে।
বলছি যে বলছি যে আমি এটা পুজোর চিৎ হয়ে শোয়ার ইচ্ছেটা শুনে ভালো লাগলো। বিজেপিও তো একদিন এ রাজ্যের বিধানসভায় শূন্য ছিল, সেদিনও বিজেপি পুজোই ছিল, চিৎ হয়ে শোয়ার শখ হয়েছিল কোনোদিন। আমি বলছি সেটা হলো যে এই যে অমিত শাহ এতগুলো কথা বলে গেলেন, এত কথা, এত কবে কি হবে না হবে, তারপর আমরা ভোটারের মানে পার্সেন্টেজ শুনলাম। এখন দেখুন এই সমস্ত সংখ্যার কচকচানি বিজেপি নেতাদের মুখ থেকে আমরা বারবার শুনছি। আমরা 1.5 কোটি রোহিঙ্গা সমস্ত শুনেছিলাম, তারপরে আমরা হচ্ছে যে আজকে শুনলাম। আমি ওই যখন রবীন্দ্রনাথ বাবু বলছিলেন আমি তখন হাত তুলে বললাম যে অতি সরলীকরণ হয়ে গেল হিসেবটা। এটার কারণেই বললাম যে ধরুন এই যে বর্ডার এলাকাগুলো, যে এলাকাগুলোতে দাঁড়িয়ে বিজেপি জিতেছিল, বিজেপি ভালো ফল করেছিল, সেখানে দাঁড়িয়ে যে হিন্দু মানুষের ভোট মানে বাদ যাচ্ছে, ওনারা তো হিন্দু মুসলিমের ভিত্তিতে দেখেন, আমরা গরিব বড় লোক দেখি। এখন ওদের দেখার আর আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটা আলাদা। সেটা যাই হোক না কেন, ওরা যে দৃষ্টিভঙ্গিতে দেখেন সেটাতেও ধরে বলছি যে এই যে হিন্দু মানুষ যাদের ভোট বাদ গেছে, আপনি নিশ্চিত রবীন্দ্রনাথ বাবু তারা কেউ বিজেপির ভোটার ছিল না কোনোদিন। ফলে দাঁড়িয়ে অমিত শাহকে মানে সমর্থন করার জন্য এত সরলীকরণ করে একটা বিশ্লেষণ নামানো আপনার মতন মানুষকে বোধহয় খুব একটা শোভা বলতেই হবে আমাকে 10 সেকেন্ড। না হিন্দু মুসলিম কারা বলছে বাংলার একটা প্রতিবাদের জায়গা থাকতে পারে, অন্য যুক্তি থাকতে পারে, অবশ্যই সেটা কি সেটাও গ্রহণ করতে হবে। যদি যখনই নিজের বিপক্ষে যায় তখনই সেটা বিরোধিতা করে এইভাবে দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। কেয়ার কাছে আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে আপনাদের সামনে রাখবো। দিল্লি যাওয়ার আগে ফের এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ষষ্ঠ চিঠি, মাইক্রো অবজারভার নিয়ে একাধিক প্রশ্ন তুলে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও চিঠি লিখেছি, একাধিক সমস্যার কথা জানিয়েছি। এসআইআর চলাকালীন এ পর্যন্ত প্রায় 140 জনের মৃত্যু হয়েছে, বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে 8100 জন মাইক্রো অবজারভার নিয়োগ করেছে কমিশন। নির্বাচন কমিশনের ইতিহাসে এই প্রথম মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। আইন তৈরি ছাড়া এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না কমিশন। অন্য কোনো রাজ্যে এই ধরনের মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়নি। ত্রিপুরা ক্যাডারের 4 জন আইএস অফিসারকেও মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। কিছু মাইক্রো অবজারভার সিইও অফিসে বসে কাজ করছেন। এই যে দেখতে পাচ্ছেন এই চিঠি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কোনো আইনি অনুমোদন ছাড়াই ইসিআই পোর্টাল নিয়ন্ত্রণ করছেন। অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর প্রক্রিয়া প্রভাবিত করতে তথ্যের গরমিল করছেন। বড় সংখ্যার ভোটারকে বাদ দিতে পেছনের দরজা দেওয়ার চেষ্টা চলছে। জ্ঞানেশ কুমারকে এভাবেই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে ষষ্ঠ চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। দিল্লি যাওয়ার আগে 2রা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর দিল্লি যাওয়ার আগে আজকে এই চিঠি। আমি এখান থেকে সরাসরি শুভময়দার কাছে যাব। শুভময়দা, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক রয়েছে, নির্বাচন কমিশনের আধিকারিক নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক রয়েছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, আমরা জানি। এ নিয়ে ষষ্ঠবার চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু একটা বিষয় যেটা বারবার যে প্রশ্নটা সামনে আসে, নির্বাচন কমিশন কি জানতো না যে এটা বাংলা? কারণ যখন সাংবাদিক বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, তখন তো তাকে এই বাংলা কেন্দ্র করে অনেক প্রশ্ন করা হয়েছিল, একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। উনি কি জানতেন না যে এখানে বিরোধিতা হবে? অর্থাৎ কমিশন কি জানতো না যে এখানে বিরোধিতা হবে, বা এটা বিহার নয় বা অন্য কোনো রাজ্য নয়? তাহলে সেই পরিকল্পনা, সেটা কি কোথাও অভাব রয়েছে বলে আপনি মনে করছেন, যেটাকে হাতিয়ার করছে বারবার তৃণমূল? দেখুন, এই আলোচনাটি বারবার হচ্ছে এবং এটা তো যদি মডেলটা অ্যাডভার্সারিয়াল হয়ে যায়, অর্থাৎ আমাদের দেশে একটা সঠিক ভোটার তালিকা দরকার, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ভারতবর্ষে ভেনেজুয়েলা থেকে এসে কেউ ভোট দিয়ে যাবেন না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং একটি সঠিক ভোটার তালিকা প্রয়োজন। এই ভোটার তালিকা করতে গেলে রাজ্যের সরকারি কর্মচারীরা তাদের যেই কাজে সামিল হতে হবে এটাও পরিষ্কার জানা ছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে পদ্ধতিগত যে প্রশ্নগুলি সামনে আসছে, অবশ্যই বারবার করে আসছে, যে পদ্ধতিগত বিষয়গুলি সামলাতে পারলে খুব ভালো হতো। আমি একটি স্পেসিফিক উদাহরণ দেব। অর্থাৎ আমরা সুপ্রিম কোর্টের রায় জেনেছি এবং তারপর জেনেছি যে এখন যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেখানে হয়তো কিছু বাড়াবাড়ি হতেও পারে, নাও হতে পারে, সেই তার তালিকা 1 কোটির ওপর মানুষের তালিকা, সেগুলো প্রত্যেকটি বিএলওর কাছে পৌঁছে দেওয়া হবে। কিন্তু সেটা এখনো পর্যন্ত, যেটুকু আমি বুঝতে পারছি, তথ্যগত ত্রুটি থাকলে মার্জনা করবেন, সেটা সেখানে গিয়ে পৌঁছয়নি। অর্থাৎ তার মানে বিএলও অ্যাপে নিত্য নতুন সংযোজনও চলছে, সে খবরও এসেছে, সেটা নিয়ে অভিযোগ করছেন বিএলওরা। একেবারেই, অর্থাৎ দুটি দিকে, যে জায়গাটায়
আমরা একটা সত্যিকারের আমাদের যে সংসদীয় গণতন্ত্র তাকে আরো দৃঢ় করতে চাইছি। আমরা তো প্রায় 100 কোটি ভোটারের দেশ এবং পৃথিবীর কোনো দেশ আমাদের ধারে কাছে আসে না। আমরা সত্যি গর্ববোধ করি যে যখন চীন বা এই সমস্ত দেশ সম্বন্ধে কথা বলা হয় আমরা বলি আমাদের দেশে গণতান্ত্রিক কাঠামোটা বজায় আছে। সেটাকে মসৃণ করার একটা চেষ্টা ছিল এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম গোলমাল থাকবে এত মানুষের মধ্যে, কিন্তু তা সত্ত্বেও এই পদ্ধতিগত ত্রুটির জায়গা এবং সেইখানে আমরা যেটা বারবার বলার চেষ্টা করছি, দেখুন বিজেপি তৃণমূল সেটিং নিয়ে বছরের পর বছর আমরা আলোচনা করছি, তাতে বিজেপি যোগ তৃণমূলের ভোট এতটুকু কমেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষ তো চাইবো যে বিজেপি তৃণমূলের সেই সেটিংটা হোক যাতে একটা সঠিক ভোটার তালিকা হয়, আর একই সঙ্গে আমাদের ভোটার তালিকার নাম ঢোকানোর জন্য লাইনে বিরাট দাঁড়াতে না হয়। আমরা তো বারবার বলছি যে কেন্দ্রের যে সরকার এবং রাজ্যের যে সরকার তাদের সেটিংয়ে আমাদের সঠিক ভোটার তালিকা হোক, আমাদের হয়রানি কম হোক, আমাদের রাজ্যে শিল্প হোক, আমাদের রাজ্যে শিক্ষা ভালো হোক। ফলে বারবার করে এই প্রশ্নটা আসছে যে ভোটার তালিকার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে অসহযোগিতা, এই জায়গাটি যদি তৃণমূল এবং বিজেপি যারা দুটি সরকারে আছেন আমরা তাদের দুজনকেই ভোট দিই, কারণ দেখুন পশ্চিমবঙ্গের দুজনের ভোট যোগ করলে প্রায় 85% ভোট তারা পান। তা মানুষের কথা তো তাদের একসঙ্গে গিয়ে শুনতে হবে। তারা যদি মানুষের ভালো করেন, আমরা বারবার চাই যেই ক্ষমতায় আসুক, যে দলগুলো ক্ষমতায় থাকছেন তারা পশ্চিমবঙ্গের মানুষের প্রতি সহানুভূতিশীল হন। এবং যে কথাটি দেখুন আজকে সত্যি তো অমিত শাহ মহাশয় যখন এসে বলেছেন তারা তো সত্যি খবর রাখেন। বঙ্কিমচন্দ্র বা অন্য নামে গন্ডগোল হলেও যারা তৃণমূলের নেতারা জেলে গেছেন তাদের একটা নামের উচ্চারণে কিন্তু একটুও ভুল ছিল না। আমরা চাই পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ কষ্টগুলো এইভাবেই তৃণমূল এবং বিজেপির বড় নেতারা বুঝুন এবং এই রকম একেবারে সঠিকভাবে আইডেন্টিফাই করে আমাদের সমস্যাগুলো মেটান। এসআইআর এর ক্ষেত্রেও আমাদের নামগুলো সঠিকভাবে উঠুক, মৃত ভোটাররা ভোট না দিক এবং আমরা একেবারে তৃণমূল এবং বিজেপির জোট চাই যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ সঠিকভাবে এগোতে পারে। একদমই দেখুন বিএলও অ্যাপে নতুন নতুন সংযোজন, বিএলওরা তারা বারবার ক্ষোভ প্রকাশ করছেন। অন্যদিকে দেখুন নির্বাচন কমিশনের আধিকারিকদের মেরে হাড় ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা, আর সেই ভিডিও পোস্ট করলেন শুভেন্দু অধিকারী, নিশানা করলেন। অন্যদিকে আবার রসিদ না দেওয়ার অভিযোগ পেয়ে ভবানীপুরের শুনানি কেন্দ্রে পৌঁছে গেলেন তৃণমূল কাউন্সিলর। দেখুন শুনানি কেন্দ্রে দাঁড়িয়ে বেলাগাম হুমকি, ভোটারদের রসিদ না দেওয়ার অভিযোগে একেবারে নির্বাচন কমিশনের আধিকারিকদের মেরে হাড় ভেঙে দেওয়ার হুঁশিয়ারি। হুগলির পান্ডুয়ায় এসআইআর এর শুনানি কেন্দ্রের এই ভিডিও ঘিরে তৈরি হলো বিতর্ক। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদী দালাল এই অফিসারদের নামা ভিডিওটি পোস্ট করে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ কিভাবে শান্তিপূর্ণভাবে চলা এসআইআর ব্যাহত করতে চাইছেন। তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ নির্বাচন কমিশনের আধিকারিককে সরাসরি হুমকি দিচ্ছেন। যেটা করছেন সেটা উনি নিজের সরকারের দিকে আঙুল তুলছেন। 26-এর রাজনীতি চোখে চোখ রেখেই হবে। 26-এর রাজনীতিতে ওই চিৎকারে কেউ মাথা গলাবেও না। হেয়ারিং এ নাম ডেকেছে, তার সবাইকে ডেকেছে, সেখানে রিসিভ কপি চেয়েছে বলে বলছে আপনাদের খবরে স্টাম্প মেরে দেবো। তাহলে সেখানে মানুষ প্রতিবাদ করবে না কেন? 19শে জানুয়ারি সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল কোন কোন নথিপত্র নেওয়া হচ্ছে তার রসিদ দিতে হবে ভোটারকে। এসআইআর এর শুনানি পর্ব যখন প্রায় শেষের পথে তখনও বিভিন্ন জায়গায় সেই রসিদ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। পান্ডুয়ার পাশাপাশি কলকাতা পুরসভার 70 নম্বর ওয়ার্ডের শুনানি কেন্দ্রে অনেক ভোটারই রসিদ পাননি বলে অভিযোগ। সেই খবর পেয়ে একেবারে শুনানি কেন্দ্রের ভিতরে চলে যান স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ভবানীপুর বিধানসভার 70 নম্বর ওয়ার্ডের সেন্ট জনস ডায়োসেসান গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এই স্কুলে চলছে এই ওয়ার্ডের 16টি পার্টের হিয়ারিং। সেখানেই রসিদ না দেওয়ার অভিযোগ ওঠে, আর এরপরই ময়দানে নামেন কাউন্সিলর। দেখুন জ্বলন্ত উদাহরণ, এখানে লিখে দিচ্ছে যে সাবমিটেড, ডকুমেন্ট সাবমিটেড এবং কন্টেন্ট নট ভেরিফাইড। ইটস ওকে ফাইন, বাট ডকুমেন্টটা যে সাবমিট করেছি এটার তো প্রমাণ থাকা দরকার। এটা নিশ্চিতভাবে এটা একটা ইসিআইয়ের কাজ, কিন্তু যে সাধারণ পাবলিক গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে এই অধিকার সংবিধান দিয়েছে।
আজকের যদি এই জিনিসটা না লেখা থাকে, কাল যদি ওনার ভোটার লিস্টে নাম না থাকে, তখন তো বলবে ঘুষপেটিয়া রোহিঙ্গা। খুব ইজি বলা। এই জায়গায় প্রতিবাদ, এটা অন্যায্য দাবি নয়, সাধারণ মানুষের পক্ষে দাবি। রসিদ দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেছেন ভোটাররাও। ये प्रूफ है हमारा, मैं बैठी हुई थी इसलिए वो बोल रहे थे तभी लिखे हैं कि हम लोगों को अगर आप जाएंगे तो हम लोग का एक प्रूफ है कि हम लोग दिखा पाएंगे इसको। हाँ, लिख दिया है उन्होंने। बाद में कोई झमेला नहीं होगा कि क्या दिया है नहीं दिया है, वो क्वेश्चन नहीं कर पाएंगे। এদিকে এই আরো দেরিতে আসা এদিন কৃষ্ণনগরের শুনানি কেন্দ্রে ব্যাপক বিক্ষোভ দেখান ভোটাররা। ভোটারদের হয়রানির যখন শেষ নেই, এরই মধ্যে ফের একবার বিএলও অ্যাপে নতুন সংযোজন করলো নির্বাচন কমিশন। এবার যুক্ত করা হলো আপলোড হিয়ারিং অ্যান্ড ফটো অ্যাটেন্ডেন্স অপশন, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ বিএলওরা। একটা প্রশ্ন কিন্তু সবার মনে দাঁড়া বাঁধছে যে এই যে ফটোগুলো হিয়ারিং এর আপলোড করতে বলেছে, এটা কারা করবে? এটা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নেই। এতদিন তাহলে যাদের হিয়ারিং কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাহলে সেগুলো আপলোড করবে কে? দায়িত্ব ছিল তো এতদিন ধরে ইআরও বা এইআরও, এটা বিএলওদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো? এটা তো এইআরওর কাজ কথা। আবার এত আমাদের কাজের চাপ, এত এলাকায় গিয়ে হেনস্থা হতে হচ্ছে, এই কাজের এই পেপারস দাও ওই পেপারস দাও, তারপরে যদি আবার এটাও আমাদেরকে করতে হয়, তাহলে নির্বাচন কমিশন যাদের দায়িত্ব দিচ্ছে তারা না করে আমাদের উপর কেন চাপাচ্ছে? এরই মধ্যে আবার শুনানির নোটিশ পেয়ে এদিন হাজিরা দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কসবা চিত্তরঞ্জন গার্লস হাই স্কুলে শুনানি কেন্দ্রে গেলেন মিমি। বাবার নামের মধ্যে সোমেশ চন্দ্র চক্রবর্তী আছে, বিকজ দ্যাটস দ্য মিডল নেম অফ মাই গ্র্যান্ডফাদার, শৈলেশ চন্দ্র চক্রবর্তী, আর আমার ডকুমেন্টে সোমেশ চক্রবর্তী আছে। সো দ্যাট ওয়াজ আ কনফিউশন দেয়ার, আর ওটা মিটে গেছে কারণ কি আমার সব ডকুমেন্টে পাপা এখন সোমেশ চক্রবর্তী ইউজ করে, সো ওটাই। আর যেহেতু আমার বাবা বাইরে চাকরি করতেন, সো কোন সময় ভোট দিতে পেরেছে না পেরে ওটা পুরোটা ট্রেস করা আর কি, সেটা হয়ে গেছে। বেশ কিছু অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে তারা ইচ্ছে করে মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। ডিএম, ভিডিও এবং এসডিও পুরো বিষয়টি করছে। বিএলও যারা প্রত্যেকে রাজ্য সরকারি কর্মচারী, তো স্বাভাবিকভাবে বহু জায়গায় বহু অফিসার চেষ্টা করেছে এমন কিছু করার জন্য যার ফলে কিছু সাধারণ মানুষের হয়রানি হয়, এবং সেই হয়রানি হলে পরে মানুষ তারা যে নির্বাচন কমিশনের উপরে বা নির্বাচন কমিশনকে বলা হচ্ছে বিজেপির লোক, তো বিজেপির উপরে তারা ক্ষুব্ধ হবে এবং হিন্দু ভোট ব্যাংকে ভাঙা যাবে। এদিন পান্ডুয়ার এসআইআর এর শুনানিতে হাজিরা দেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক রহিম নবীও। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র রায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার স্বার্থে অবশ্যই ভোটার লিস্টে ঝাড়াই বাছাই অত্যন্ত জরুরি। আমরা প্রথম দিন থেকে সে কথা বলে আসছি, কিয়া প্রত্যেকে আমরা একমত হব সে বিষয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে যে কালকেও ভার্চুয়াল মিটিংয়ে মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন যে কোনো অবৈধ ভোটার যেন না থাকে, সেটা একদম মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। তাহলে কমিশন এত নরম কেন? একের পর এক জায়গায় বিক্ষোভ হচ্ছে, মনিরুল ইসলাম এখনো পর্যন্ত কড়া পদক্ষেপ নেই। 1, 2 নম্বর হচ্ছে মাইক্রো অবজারভারকে চড় মারা হলো, কড়া পদক্ষেপ কোথায়? আমি যে মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে যাচ্ছেন, একের পর এক চিঠি দিতে হচ্ছে তাকে, কিন্তু তোমরাই বা কোথায়? যেখানে যেভাবে মানুষকে দিনের পর দিন হয়রানির মুখে পড়তে হচ্ছে, একেবারে কোমর বেঁধে নির্বাচন কমিশনের নামা উচিত ছিল না প্রথম থেকে? নিঃসন্দেহে উচিত ছিল। নির্বাচন কমিশন কেন মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আমরাও প্রশ্ন করব। উচিত ছিল এই রকম দুর্বিনীত অসভ্য ইতর মনিরুল ইসলাম যে বিধায়ক নাকি তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তাকে কোমরে দড়ি বেঁধে তাকে গ্রেপ্তার করা উচিত। গ্রেপ্তার করা উচিত সেই চাকুলিয়ার, সেই তৃণমূল নেতাকে যাকে কিনা স্থানীয় ভিডিও দেখতেই পাননি, তার মনেই নেই, তাকে একটা ব্রেনলিও উপহার দিতে চাই। গ্রেপ্তার করা উচিত সমস্ত তৃণমূলের যারা গুন্ডাগিরি করছে শুনানি কেন্দ্রে গিয়ে প্রত্যেককে। আমাদের প্রশ্ন অন্য, আমাদের প্রশ্নটা সুকান্তদা খুব সুন্দরভাবে বললেন, একদম সঠিকভাবে। এই যে দেখুন এসআইআর নিয়ে হয়রানি মানুষের হচ্ছে, কিন্তু হয়রানি কতটা হচ্ছে আর হয়রানি কতটা অ্যাম্পলিফাই করা হচ্ছে সেটা আপনি বাম এবং দুজনেই কিন্তু একসঙ্গে একই সুরে কথা বলছে। কারণ দুজনের ক্ষেত্রেই তারা প্রত্যেকেই চান, তারা লড়াই করছেন জান প্রাণ দিয়ে, যাতে মৃত ভোটার, অযোগ্য ভোটার, যারা বিদেশি ভোটার এবং আর্থিকভাবে প্রশ্নটা বিএলওর অ্যাপে নিত্য নতুন সংযোজন, মানুষের হয়রানি, কিন্তু তেমন ভাবে কমিশনের পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। কেয়া কি লজ্জার বিষয় এখানে। এই আরও বিএলও তো আমরা জানি যে কিভাবে কম্প্রোমাইজড হয়েছে, বিএলওদের বিরুদ্ধে তাদের সাসপেন্ডের নির্দেশ এসে করা হয়নি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই আরও যারা রয়েছেন, অর্থাৎ যারা আমলা, জুনিয়র আমলা পর্যায়,
তারা পর্যন্ত কম্প্রোমাইজড হচ্ছেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই তার ব্যবস্থা নিতে হচ্ছে। ভাবতে পারছেন কতটা ভয়? আমি জানি না ভয় না ভক্তিতে না গান পাইতে তৃণমূলের কাজগুলো আচ্ছা আপনি বলুন তো, 1,36,00,000 লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে টাকা হয়েছে, আনম্যাপ লোকেদের 30 লক্ষ টাকা হয়েছে, নাকে নল ঢুকিয়ে তাকে নির্বাচন তার জন্য মেরিট ট্রেনিং দিতে হবে, তার জন্য বিডিও অফিসে গিয়ে হামলা চালাতে হবে, ভাঙচুর চালাতে হবে, মানে সরকারের সম্পত্তি ভাঙচুর করতে হবে। এই জন্য নির্বাচন কমিশন আমার মৃত্যুর জন্য দায়ী একথা বিএলও লিখে মারা গেছে, আজও পর্যন্ত সেই ব্যাপারে নির্বাচন হাতের লেখা ম্যাচ করা হয়েছে। পানিহাটি ভদ্রলোকের ম্যাচ করা হয়েছিল, যার ডান হাতে 4টে আঙুল নেই, অথচ তিনি সুইসাইড নোট লিখেছিলেন। তাই জন্য মাইক্রো অবজারভারকে চড় মারতে হবে, এইভাবে বিডিও অফিসে তাণ্ডব চলবে, গান্ধী মূর্তি ভেঙে দেওয়া হবে, রোল অবজারভারের গাড়িতে হামলা হবে। এতগুলো লোক এটা কি সমর্থন করেন বৈষ্ণবদা? 140 জন লোকের মৃত্যু হলো, এটা না না, একদম বিষয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগোনো উচিত। আপনার কি মনে হয়, আপনি কি এটা সমর্থন করেন? আজকে দাঁড়িয়ে 140 হয়ে গেল মধুজা, এতগুলো লোক প্রথম কথা হচ্ছে, দেখুন আমরা প্রথম দিন যেদিন নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়েছিল, সেই বৈঠক সেরে বেরিয়ে যারা বৈঠকে গেছিলেন বলেছিলেন বেরিয়ে এসে যে নির্বাচন কমিশনকে বেশ কিছুটা অগোছালো লেগেছে, অপ্রস্তুত লেগেছে। নির্বাচন কমিশন যে সত্যি অপ্রস্তুতি ছিল সেটা প্রত্যেকটা পদক্ষেপে বোঝা যাচ্ছে। আজ এই ডকুমেন্ট, কাল ওই ডকুমেন্ট না, প্রত্যেক দিন হয়রানির শিকার হচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা প্রত্যেক দিন আসলে ইললজিক্যাল ডিসক্রিপেন্সিতে পরিণত হয়ে যাচ্ছে, এ তো আমরা দেখছি। এবং তার সাথে দাঁড়িয়ে দেখুন, এই যে যতগুলো জায়গায় এই যে নাম বাদ পড়েছে না, এই নাম বাদ পড়ার একটা অংশ রয়েছে ফর্ম নট রিসিভড, এই সংখ্যাটাও কম নয়। এই সংখ্যাটার ভোট পড়তো কিন্তু, এটা অস্বীকার করা যাবে না। ফলে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কি বলছে না বলছে, ডায়মন্ড হারবারে কোথায় কত ভোট বাদ গেছে না গেছে, সমস্ত তথ্য পরিসংখ্যান আপনাদের কাছে আছে, আর সাধারণ গোটা রাজ্যের গড় কি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা প্রথম থেকে দুটো কথা খুব স্পেসিফিক্যালি বলেছি। এক হচ্ছে সঠিক ভোটার লিস্ট চাই, আর দুই, ভোটার লিস্টের নাম করে কখনো দাঁড়িয়ে কারোর নাগরিকত্ব নিয়ে যাচাই করার অধিকার নেই নির্বাচন কমিশনের। আর 3 নম্বর কথা আমরা যেটা বলেছি, অযথা হয়রানি করা চলবে না। আশ্চর্য হচ্ছে না, আমার লাস্ট একটা কথা আছে, এই যে বৈষ্ণব দ্বারা এত চিৎকার চেঁচামেচি করছেন, এই যে অযথা হয়রানি নিয়ে চিৎকার চেঁচামেচি করছেন, তো বটে বুঝলাম হচ্ছে হয়রানি, চিৎকার করছেন। এখন এইটা নিয়ে আমরা যখন আবার বিক্ষোভ দেখাতে যাচ্ছি, তখন আবার বৈষ্ণবদের দলের নেতারা, বিধায়করা তারা এসে আমাদের ওপরে আক্রমণ শোনাচ্ছেন। এটার যুক্তিটা কি? এটার যুক্তিটা তো দিতে হবে। তাহলে কি ঘটনা এটা যে বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে একমাত্র কথা ওনারা বলবেন, অন্য কাউকে বলতে দেবেন না, নাকি ওনারা অনেক কথা বলে থেমে যাবেন, তাতে বিজেপি সুবিধা হবে বলে এটা করতে চাইছে? মানে বৈষ্ণববাবু তৃণমূলের যিনি প্রতিনিধি, তিনি তার এটা বোঝা দরকার, যাকে মারছে হয়তোবা তিনি তৃণমূলেরই ভোটার, যে মাইক্রো অবজারভারকে মারলো ধরে তিনি হয়তো তৃণমূলেরই ভোটার, তাকে সরকারি কাজে সেখানে যেতে হয়েছে। হয়রানি যে হচ্ছে এটা নিয়ে কারও কোনো দ্বিমত এখন এই মুহূর্তে নেই, কিন্তু হয়রানি হচ্ছে সাংঘাতিকভাবে। নির্বাচন কমিশন অপ্রস্তুত অবস্থায় আছে, প্রতিদিন অ্যাপ পাল্টাচ্ছে, যে লোকগুলো যাচ্ছে তারা সাংঘাতিক বয়সপ্রাপ্ত লোক, তাদেরকে সর্বোচ্চ আদালতের নির্দেশ রবীন্দ্রনাথ বাবু, তাও মানা হচ্ছে না, ছবিটার বদল হচ্ছে না, তাও মানা হচ্ছে না। এবং এই পরিস্থিতিতে লোকে খেপে যেতে পারে, কিন্তু খেপে গিয়ে আন্দোলন করুন, ডেমোক্রেটিক ভাবে ওই জায়গা ব্লক করুন, গোটা আন্দোলন রাস্তায় নামান, সমস্ত পিসফুলি যা করবার আপনারা করুন, একসঙ্গে সবাই মিলে করুন। কিন্তু তাই বলে আপনি একটা সরকারি কর্মীকে মারবেন, একটা বিডিও অফিস সরকারি সম্পত্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর সরকারি সম্পত্তি, সেই সম্পত্তিকে ভাঙচুর করবে, আর সেইটাকে আপনারা জাস্টিফাই করবেন। এইখানে এসে জাস্টিফাই করবেন। কটা বুথের হিয়ারিং হচ্ছে বলুন তো, কটা বুথের হিয়ারিং হচ্ছে সারা বাংলায় বলুন তো? 90,000 হচ্ছে। এই যে আপনারা বলেন না, যদি হতো তাহলে কি সেটা অভিপ্রেত? ও আচ্ছা, এটা বিক্ষিপ্ত ঘটনা। তার মানে বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা। হ্যাঁ, শুভময়দা কিছু বলতে চাইছি। একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে আমাদের এখানকার বিএলও থেকে শুরু করে একেবারে কেন্দ্রীয় সরকার থেকে যারা এসেছেন, তাদের মধ্যে অনেকেই, অন্তত আমার যেটুকু দেখার সুযোগ হয়েছে, অত্যন্ত সৎভাবে দেশের মানুষের জন্য কাজ করছেন, ভোটার লিস্টের জন্য কাজ করছেন। ফলে বিএলওকে তৃণমূল দাগিয়ে দেয়া বা যারা কেন্দ্র থেকে এসছেন তাদের বিজেপি দাগিয়ে দেওয়ার মধ্যে
মধ্যে যে তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক তরজা, এর বাইরে কিন্তু আমাদের বেরোতেই হবে। বারবার করে আমরা এই জিনিসটা বলার চেষ্টা করছি যে কি অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের বিএলওরা, একই সঙ্গে যারা পর্যবেক্ষক এসছেন তারাও অক্লান্ত পরিশ্রম করছেন, এবং এই যে ঘটনাগুলি বারবার করে পদ্ধতিগত ত্রুটি যেটা ইলেকশন কমিশনের ক্ষেত্রে হচ্ছে, এবং একই সঙ্গে যে ক্যাওসের সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায়, এই জায়গাটি মেটাবেন কারা? এটা তো সিপিএম আর কংগ্রেস মেটাতে পারবে না, তাদের তো পশ্চিমবঙ্গে 85% ভোট নেই। বারবার করে আমরা যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে, যখন 2002 সালের এসআইআর হয়েছিল তাতে প্রচুর ভুল ত্রুটি আছে, কিন্তু সেই সময় তো এই ধরনের ক্যাওসের কথা আমরা সেভাবে শুনিনি। আমাদের নিশ্চয়ই সংবাদ মাধ্যমের আর্কাইভ খুঁজতে দেখা যাবে যে এই ধরনের ঘটনা তো ঘটেনি। তাহলে এবারের এই বিষয়ে গণতান্ত্রিক যে প্রক্রিয়া, তার অংশ তো তৃণমূল বিজেপি। একদম আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া কথা বলছেন, এসআইআর এ যেটা আবারও বলছি যে অত্যন্ত জরুরি এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া। দেখুন এসআইআর এ কার লাভ হবে? তৃণমূলের, বিজেপির, কিন্তু ভোট ভাগাভাগিতে কার লাভ হবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।